জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কায় ফিলিং স্টেশনে ভিড়, পাম্পে গাড়ির দীর্ঘ সারি। আতঙ্কিত না হওয়ার আহ্বান বিদ্যুৎ মন্ত্রী। ঈদ কেনাকাটা করলেও বাড়ি ফেরা হলো না বাবা মেয়ের, ট্রাক কেড়ে নিল প্রাণ। রাজধানীতে এক রাতেই 4 জনের মৃত্যু। সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই ঠিক করা হবে নতুন স্পিকার, শিগগিরই চূড়ান্ত করা হবে সভাপতি, জানালেন চিফ হুইপ। দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে নারীর প্রতি সহিংসতা। ফেব্রুয়ারিতেই ভুক্তভোগী 183 নারী শিশু, ধর্ষণের শিকার 23 শিশু। অবৈধভাবে বিপুল সম্পদের মালিক ঘাটাইলের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। মনোনয়ন বদলির নিয়ম মানেননি, বদলির নিয়ম 14 বছরে এক উপজেলায়। এবং যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে বাতিল বহু ফ্লাইট। আতঙ্ক মাথায় নিয়েই নিজ দেশে ফিরছেন অনেকে, বিপাকে পর্যটক সহ প্রবাসীরা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাফিউর রহমান। এবার পুরো খবর। জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় লেগেছে। পাম্পের সামনে অন্য দিনের তুলনায় দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ভোক্তারা বাড়তি অকটেন, পেট্রোল ও ডিজেল কিনতে ভিড় করছেন। পর্যাপ্ত তেল মজুদ আছে যুদ্ধের জন্য রিজার্ভ কাজ চলছে, তাই আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই অতিরিক্ত তেল নেয়ার চেষ্টা করছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেকেই। বেশিরভাগ পেট্রোল পাম্পে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে অকটেন ও পেট্রোল, ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে ফিরে যাচ্ছেন খালি হাতে। মহাখালী এসে 3টা পাম্পে ঘুরলাম, প্রত্যেকটা পাম্পে বলতেছে যে তেল নাই। এখন আমরা কি করব? আমরা কি চলাফেরা করব না? এখন এখানে আসছি বলছে তেল নাই, শেষ। প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্কি দিচ্ছে, নাহলে আমরা পাইতাম। হ্যাঁ, ফুল ট্যাঙ্কি দেওয়াতে পাই নাই। তো প্রত্যেকটা প্রাইভেট কারে 7,000-8,000 টাকা করে তেল দিছে। আপনার বাইকগুলোয় 1200-1300 টাকার ফুল ট্যাঙ্ক, মানে যা চাইতেছে তাই। যদি আপনি 200 থেকে 300 টাকা তেল দিত, তাহলে আমাদের এখানে যতগুলো গাড়ি ছিল কোনো গাড়ি এখানে থাকতো না, সব গাড়ি এতক্ষণে চলে যেত। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন কেউ কম তেল নিতে চাচ্ছে না, তাই বাধ্য হয়ে বেশি তেল দিতে হচ্ছে। আমরা যখন বলতেছি আপনার আমাদের শেষ, এখন যদি আপনারা অয়েল নেন, ফুয়েল নেন, এখন ময়লা যাবে, তারপরে ওরা নিচ্ছে, তারপরেও আমরা দিতেছি না। আমরা কি করব? আমরা পারছি না। আমরা এটা কন্ট্রোল করবো কি? কন্ট্রোল তো আমাদের হাতে নেই। আমরা কি মার খাবো? অনিয়ম ঠেকাতে শুক্রবার রাজধানীর বাংলা মোটরে পেট্রোল পাম্প পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন তেল মজুদ আছে, কিন্তু যুদ্ধের জন্য রিজার্ভ কাজ চলছে, তাই সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। জ্বালানি তেলের বাজার সরবরাহ ও দাম নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার কথাও জানান তিনি। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় দেশেও জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তাই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। শুক্রবার বিপিসির নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। প্রাইভেট কারে নেওয়া যাবে 10 লিটার তেল। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। জ্বালানি তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিপিসির নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেল দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। প্রাইভেট কারের ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার তেল। স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। দেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 95% বিদেশ থেকে আমদানি করতে হয়। অতিরিক্ত চাহিদা পূরণের লক্ষ্যে ডিলাররা বিগত সময়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন বলে নির্দেশনায় বলা হয়।
কিছু ভোক্তা ও ডিলার ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। জনগণের আতঙ্ক কমানোর কথা জানিয়ে নির্দেশনায় বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে আমদানি কার্যসূচি নির্ধারিত রয়েছে। নিয়মিতভাবে চালান দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারা দেশের সব ডিপুতে নিয়মিতভাবে রেল ওয়াগন এবং ট্যাঙ্কারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে। আশা করা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ গড়ে উঠবে। ফিলিং স্টেশন থেকে ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও দাম উল্লেখ করে রসিদ দিতে হবে এবং প্রতিবার তেল কেনার সময় আগের রসিদ দেখাতে হবে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ঈদের খুশির কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না বাবা মেয়ে সহ 4 জনের। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। এদিকে তেজগাঁওয়ে সিএনজি উল্টে চালক ও এক যাত্রী সহ 2 জনের প্রাণহানি হয়েছে। ঈদ কেনাকাটা শেষে বাসায় ফেরার পথেই ঘটে এসব দুর্ঘটনা। ফজলে আদিত্য জানাচ্ছেন বিস্তারিত। গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন আদরের একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে বেরিয়েছিলেন ঈদের কেনাকাটায়। রাজধানীর আলোকসজ্জ বিপণিবিতানগুলো থেকে পছন্দের পোশাক কেনা হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। শুক্রবার রাত 9টার দিকে বাবার মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তৃষা। সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুমনের। স্থানীয়রা তৃষাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমনের মোবাইলে ফোন দিলাম, ফোন রিসিভ করলো হচ্ছে সাব ইন্সপেক্টর নিউ মার্কেট থানার। উনি আমাকে ফোন দিয়ে বললো যে আপনি কি হন? বললাম ভাই। আমি আমার ভাই কোথায়? আপনার ভাইকে নিয়ে ঢাকা মেডিকেল আসেন। অবশ্যই গাড়ির একটা বেপরোয়া গতি ছিল, এই জন্য আজকে আমাদের কলিগটা আজকে এই অল্প বয়সে সে জীবনটা হারায় গেল। অন্যদিকে রাজধানীর তেজগাঁওয়ে ঘটেছে একই ঘটনা। হারুন রশিদ সনি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিতে বাসায় ফেরার পথে সিএনজি ইউটার্ন নেয়ার সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় যাত্রী সনি ও সিএনজি চালক আলিম প্রাণ হারায়। এই ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পাট খাতের প্রতিযোগিতা কার্যকরভাবে মোকাবিলায় আধুনিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাটের সোনালী দিন ফিরবে বলেও আশা করেন তিনি। বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ। শুক্রবার জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। সাইফুল রিপনের রিপোর্ট। পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন এ স্লোগানকে ধারণ করে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের এ আয়োজন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাট বীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণা, সেরা পাট উৎপাদনকারী চাষি সহ এবার 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। পরে সম্মাননাপ্রাপ্তদের সাথে ফটো সেশনে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। মনে রাখবেন, আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। পাট খাত সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে এ খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি আধুনিকায়নের তাগিদ দেন রাষ্ট্রপতি।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের পাট পণ্য ও বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এটি কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে দেশের সকল পাট কলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জানান, পাট খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বিএনপি সরকার। বর্তমান সরকারের নির্বাচন অঙ্গীকার অনুযায়ী পাটকল, বস্ত্রকল, চিনিকল ফ্যাসিবাদ আমলে বন্ধ হয়ে যাওয়া মাঝারি ও বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করে সেগুলো পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। সভাপতির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। আমাদের এই দেশের জনসংখ্যা 18 কোটির উপরে, কেউ কেউ বলেন 20 কোটি। পৃথিবীর আর মোটে 60টা দেশ আছে যারা আমাদের থেকে বেশি জনসংখ্যার অধিকারী। আমরা যদি আমাদের ব্যবহার বাড়াই, আমাদের কনজিউমার প্র্যাকটিসের মধ্যে পাট পণ্যকে অগ্রাধিকার দিই, এখান থেকেই পাটের বিপ্লবের সূচনা হতে পারে এই ভূখণ্ড থেকে। জাতীয় পাট দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে 9 দিনের পাট ও পাটজাত পণ্য মেলার উদ্বোধন করা হয় এই অনুষ্ঠান থেকে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা জানান তিনি। আলভি রায়হানের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে নিয়ে ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, মানবাধিকার রক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression and fostering a culture of tolerance. দুর্নীতিমুক্ত দেশ গড়তে সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। বিএনপি সেই পথে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে একথা বলেন তিনি। বলেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়ার বিধান না থাকলেও বিএনপি উদারতা দেখিয়ে প্রস্তাব দিয়েছে। জামায়াতকে তা ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান। মাহবুব তামিমের রিপোর্ট। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের আগেই বিএনপির সংসদ সদস্যদের নিয়ে কর্মশালার আয়োজন। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমানও। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, রেওয়াজ ও আচরণবিধি সম্পর্কে ধারণা দেন অভিজ্ঞরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে যে বিধান আছে তা মানা হবে। রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। এবারের নির্বাচনে বিএনপির 209 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে 146 জনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।
তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। বিরোধী দলে থাকলেও মূলধারার রাজনীতিতে আসতে দেয়া হয়নি সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের এমন বক্তব্যেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে করা আন্তর্জাতিক চুক্তিগুলো নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে জামাতের এ বিক্ষোভ মিছিল। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নানা স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। মিছিলের আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিরোধী দলে থাকলেও মূলধারার রাজনীতিতে আসতে দেয়া হয়নি সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের এমন বক্তব্যেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ রয়েছে। বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই মেইন স্ট্রিমে আসতে দেইনি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। সিম্পল আমরা আপনার এই বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি। আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ। অন্তর্বর্তী সরকারের সময় একটি পক্ষকে সহায়তা করা হয়েছে বলেই ডক্টর খলিলুর রহমানকে বর্তমান সরকারে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময় করেছেন। আপনার খেদমত, আপনার উপকার নির্বাচনে বিজয়ী করা সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী। এদিন বিকেলে রাজধানীতে ছাত্র শিবিরের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ বলছেন, ফাতিল পরিমাণ কারোর সাথে আমি বেইনসাফি করব না, যাদের উপর আমি অনেক খুশি হব তাদেরকে বেগায়ের হিসাব। তারা যেমন হিসাব করে করে আমার আনুগত্য গুলামি করে নাই, ঠিক আমিও সেদিন বেইনসাফ আমার সমস্ত রহমতের দুয়ার এবং নিয়ামতের দুয়ার তাদের জন্য খুলে দেব। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে করা আন্তর্জাতিক চুক্তিগুলো নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হয়নি এমন অভিযোগ তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হলে সামনে নানা ঘটনার মধ্য দিয়ে যেতে হবে এবং ছাত্ররা আবার রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন নাহিদ ইসলাম। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ ছাত্রদের। আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলন মেলার নামই হলো এনসিপি। আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, নানা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক করে লুটপাট, দুর্নীতি, বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে একটা ফ্যাসিবাদ রাষ্ট্রে টিকে ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় সেখান থেকে ধীরে ধীরে এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এ সময় গণ অভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই এখন এনসিপিতে দাবি করে। তিনি বলেন, বৈষম্য দূর না হলে ছাত্ররা আবার রাজপথে নামবে। বাংলাদেশেও সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে যদি অর্থনৈতিক যে নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার এগুলো যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। আর এনসিপির সদস্য সচিব সংসদ সদস্য আক্তার হোসেন দলের সাফল্য তুলে ধরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মাত্র 30টি আসনে অংশগ্রহণ করে 3% ভোট পেয়েছে, যা দলটির সফলতা। ভোটের রেশিওতে তৃতীয় অবস্থানে চলে আসা, এটা এনসিপির সবথেকে বড় সফলতা। সেই জোট সঙ্গীতের যে ভোট, সেখানেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন, এনসিপির সাংগঠনিক যে সক্ষমতা আছে, তার বাইরে গিয়েও এনসিপির যে গ্রহণযোগ্যতা, সব কিছুর একটা প্রভাব সেই আসনগুলোতেও পড়েছে। এ সময় এনসিপিকে নিয়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমে অপপ্রচার ছড়ানো হয়, তাই এনসিপি যাত্রা বইটি পড়লে সঠিক তথ্য জানা যাবে বলেও দাবি করেন নেতাকর্মীরা।
তাত্ত্বিকদের আসলে তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার না থাকায় গুরুত্বপূর্ণ এই অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এই অধিবেশনে নির্বাচন করা হবে নতুন স্পিকার, সেই সাথে ভাগ্য নির্ধারণ হবে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর। এছাড়াও রাষ্ট্রপতির ভাষণ, নারীর সংরক্ষিত আসন সহ বেশ কিছু বিষয় কার্যতালিকা থাকবে বলেও জানান হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। আগামী 12 মার্চ বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরই মধ্যে সমস্ত প্রস্তুতিও সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নতুন সংসদের প্রথম অধিবেশন, কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার পদত্যাগ করেছে, আর ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাবন্দী। এ কারণে সংসদের একজন প্রবীণ সদস্যের সভাপতিত্বেই অধিবেশন শুরু হবে। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে রয়েছে নানা আলোচনা। বলা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানের নাম। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির জ্যেষ্ঠ কোনো এক সংসদ সদস্য, যার নাম প্রস্তাব করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী একজন সভাপতি হওয়ার জন্য নাম প্রস্তাব করবেন, কেউ একজন হয়তো সমর্থন করবেন, উনি সভাপতিত্ব করবেন ফর দ্য টাইম বিং। তারপর স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, তারপর তারা শপথ নেবে রাষ্ট্রপতির কাছে। শপথ নেওয়ার পরে কিছু সময়ের জন্য হাউস অ্যাডজর্ন হবে, আবার নতুন করে আবার সংসদ। এ অধিবেশনে উত্থাপিত হবে বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো। অনেকগুলো অর্ডিন্যান্স আছে, শতাধিক, তো সেই অর্ডিন্যান্সগুলো টেবিলড হবে এবং সেগুলো বাছাই হবে যে অর্ডিন্যান্সগুলো আইনে পরিণত করার জন্য। আর প্রেসিডেন্টের ভাষণ হবে এই প্রথম দিনে, দ্বিতীয় দিন থেকে অর্ডার্স অফ দ্য ডে শুরু হবে। আর হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, প্রথম অধিবেশনে সংরক্ষিত নারী আসন পূরণ সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব পাবে। তবে জনপ্রত্যাশা পূরণ করাই হবে এই সংসদের মূল লক্ষ্য। অর্থনৈতিক মুক্তি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বলেন, এবং এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু এই পার্লামেন্ট। অতএব সংসদকে প্রাণবন্ধ করার জন্য যা যা দরকার আমরা সরকার দল সেটাই আমরা করব। সরকার এবং বিরোধী দল মিলে একটি প্রাণবন্ত সংসদ নিশ্চিত করা হবে বলেও জানান হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিরোধী দল সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে এবং তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারি মাসে 183 জন নারী ও শিশুর উপর সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার 23 জন শিশু। সম অধিকার আর নারীদের নিরাপত্তার বলি যখন রাজপথে স্লোগান হয়ে ফিরছে, তখন বাংলাদেশের বাস্তবতা এক ভয়াবহ পরিসংখ্যানের বেড়াজলে বন্দী। এমন পরিস্থিতিতে সারা বিশ্বের মতো আগামীকাল বাংলাদেশেও পালন করা হবে নারী দিবস। দেশে দিবসটি পালন কি শুধুই আনুষ্ঠানিকতা? দেখুন জান্নাতুল মোহনার প্রতিবেদনে। নরসিংদী থেকে পাবনা, সীতাকুণ্ড থেকে রাজধানী, নারীর প্রতি সহিংসতার মানচিত্র যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কেবল ধর্ষণে ক্ষান্ত হচ্ছে না ঘাতকরা, তথ্য গোপন করতে বা প্রতিহিংসার বশবর্তী হয়ে নির্মমভাবে হত্যা করছে। গত কয়েকদিনে নরসিংদীতে কিশোরীকে অপহরণ করে হত্যা কিংবা পাবনায় দাদি নাতনিকে নৃশংসভাবে খুনের ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে ঘরের বাইরে তো বটেই, ঘরের ভেতরেও নারী নিরাপদ নয়। গত 1 মাস হবে যে আমি পার্সোনালি ফিল করছি যে আমাদের নারীদের হচ্ছে যে বাহিরে বের হতে আমরা আরো আনসেফ ফিল করছি। একদিকে যখন 8ই মার্চের রঙিন আয়োজনে সেজে উঠছে শহর, ঠিক তখনই বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে গেল ফেব্রুয়ারি মাসে 183 জন নারী ও কন্যা শিশু হয়েছেন নিগৃহীত। এর 32 জন হয়েছেন ধর্ষণের শিকার। ভয়াবহ তথ্য হলো বেড়েছে কন্যা শিশু ধর্ষণ এবং নির্যাতনের সংখ্যা। প্রতি মাসে শত শত নারী ও কন্যা নির্যাতনের মিছিলে যুক্ত হলেও বিচার পেতে লেগে যায় বছরের পর বছর।
যারা রেপিস্ট আছে তারা একটা প্যাটার্ন বানায় ফেলছে যে আমরা যদি রেপ করি কিছুদিন মানুষ প্রোটেস্ট করবে, বাট একটা যে দৃষ্টান্ত, একটা ভালো জাস্টিস আমরা কখনো পাই নাই। এমনটা দৃষ্টান্ত সেট করতে হবে। এবার যারা রেপ করছে তাদেরকে এমনভাবে আমাদের বিচার করতে হবে যাতে পরের বার কেউ একটা রেপ করার আগে 3-4 বার ভাবে যে ওর এই অবস্থা হয়েছে, নেক্সট ইট গানা বি মি, আই ক্যান নট ডু দ্যাট। মানবাধিকার কর্মীরা বলছেন ধর্ষণের পর হত্যা এখন ডাল ভাত। দিবস পালন তখনই সার্থক হবে যখন নির্যাতন শূন্যের কোঠায় আনা যাবে। যে আইন আছে, যে হাইকোর্টের নির্দেশ আছে, সেগুলো ফলো করা হচ্ছে না। ধর্ষণটাকে একটা ফৌজদারি সামাজিক অপরাধ হিসাবে, ঘৃণিত অপরাধ হিসাবে চিহ্নিত করে সেটার ক্ষেত্রে পদক্ষেপ না নেওয়ার জন্য আজকে আমরা দেখতেছি যে ক্রমান্বয়ে এই অপরাধটা কিন্তু আগে ছিল একটা ধরেন 22-23 বছরের মেয়েদের হতো, এখন কন্যা শিশুরা বেশি ধর্ষণের শিকার হচ্ছে। ক্রমাগত ধর্ষণ আর হত্যায় আটপৌরে নারী আজ বড়ই অসহায়। দাবি উঠেছে কাঠগড়ায় দাঁড়ানো অপরাধীদের দ্রুত সাজা দেয়ার। যখন আমরা সরকারটাকে এনেছি তখন আমাদের ফ্রন্টলাইনে ছিল নারীরা। সো এখন আমরা যদি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি তাহলে এই সরকারটা থেকে আমাদের লাভ কি? সরকারের প্রথম কর্তব্য হওয়া উচিত যে নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করা। তারা যেখানেই থাকুক, তারা বাসাতেও যেন নিরাপদ থাকে এবং বাইরেও যেন নিরাপদ থাকে। নির্যাতিত ও ধর্ষিতা নারী ও শিশুর আর্তনাদে যখন বাংলাদেশ ভারী হয়ে উঠছে, তখন 8ই মার্চ আমাদের প্রশ্ন করে আমাদের সমাজ কোন দিকে এগোচ্ছে, নাকি দিবস পালনের আড়ালে আমরা ব্যর্থ হচ্ছি আমাদের মা, বোন ও কন্যা শিশুদের ন্যূনতম নিরাপত্তা দিতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের বিরুদ্ধে। 3 বছর পর বদলির নিয়ম থাকলেও এক উপজেলায় তিনি কর্মরত রয়েছেন প্রায় 14 বছর। তার বিরুদ্ধে দুদকে জমা পড়েছে একাধিক অভিযোগ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। অভিজিৎ ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ চম্পা। 14 বছর ধরে একই কর্মস্থলে শেকড় গেড়েছেন টাঙ্গাইলের ঘাটালের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। কর্মস্থল ঘাটালেই গড়েছেন একাধিক সম্পদ। নিজের ও স্ত্রীর নামে অঢেল সম্পদ গড়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। অনুসন্ধানে মিলেছে তার সম্পদের বাহারের তথ্য। টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পাশে জমিসহ মার্কেট, ঘাটাইলের হালুয়াপাড়ায় 11% জমি, বগুড়ায় গড়েছেন 3% জায়গার ওপর ভবন, এমনকি শ্বশুরবাড়ি গাবতলীতেও তৈরি করেছেন 5 তলা বাড়ি। এছাড়াও ঘাটাইলে ইটভাটায় বিনিয়োগ আর মাছের প্রজেক্ট, রয়েছে 30 লাখ টাকার একটি প্রাইভেট কার। দুর্নীতির এই আবর্তে পিছিয়ে নেই তার অফিসের পিয়ন হুরমুজ আলীও। ঘাটাইল পৌরসভায় 5 তলা ফাউন্ডেশনে গড়েছেন বাড়ি। টিআর, কারিটা, কাবিখা, কর্মসৃজন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির কারণে বিভিন্ন সময় পত্রিকায় খবরের শিরোনাম হয়েছেন পিআইও এনামুল। মাটি ভরাট এবং প্যারাসাইটিং করার জন্য 7,20,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। জানতে পারলাম উনি নাকি ব্যক্তিগতভাবে টাকাটা উইথড্রল করে ওনার কাছে রেখে দেয়। সড়কের পাশে কেনা মার্কেট থেকে প্রতি মাসে নিজ স্বাক্ষরে দোকান ভাড়া তুলে নিচ্ছেন পিআইও এনামুল হক। ভাড়া তুলে হলো পিউ সাহেব, কোন হিসাবে ভাড়া নেয়, ভাড়া 1 বছর যাবত পিআই সাহেব নিতেছে। খাদ্য গুদামের সামনে মার্কেট ও ব্যবসা করার কথা জানান এনামুলের পিয়ন। এইখানে কাটালে এটা আছে এটুকু জানি, কাটালে ওইখানে মার্কেটের জায়গা আছে, এই শুনছিলাম পার্টনারশিপের ব্যবসা করে। স্থানীয় জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নিজের স্বার্থ হাসিল করার জন্য সেই অপকর্মগুলো করেছে। গত সরকার পতনের পরে সে এই 1.5 বছরে ঘাটালে 1,60,00,000 টাকা দিয়ে প্রপারে জায়গা কিনেছে। সম্পদের কথা স্বীকার করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনামুল। ঘাটাইলে আমরা 2 জন যৌথভাবে একটা জায়গা নিয়েছিলাম 6শতাংশ। ওই যার সাথে পার্টনার হয়েছে সে হলো ওই যে আমার এক সময় আমার সাথে লেনদেন ছিল, তার ইট ভাটা ছিল, আমার এখানে বেশি দিয়েছে, এটা আমি সবচেয়ে বড় কথা। অবৈধ সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সুশাসনের জন্য নাগরিক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করে সবকিছু ম্যানেজ করেই সম্ভবত তিনি এখানে আছেন। অনিয়ম ও অবৈধ সম্পদের বিষয়ে এরই মধ্যে দুদকে জমা পড়েছে একাধিক অভিযোগ। ক্ষমতার ছায়াতলে থেকে পার পেয়ে গেলেও এবার নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। হাইকোর্টে একটি রিট পিটিশনের মাধ্যমে এখানে তারা সেই জায়গায় বহাল আছে। কর্মক্ষেত্রে যদি সে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাঙালি পরিবারে সেমাই ছাড়া যেন ঈদই হয় না। আর এই আবেগকে পুঁজি করে ভেজাল সেমাই উৎপাদনে মেতেছে নামি বেনামি বিভিন্ন প্রতিষ্ঠান। এমনই চিত্র বগুড়ার পাড়া মহল্লার সেমাই কারখানাগুলোর। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে লাচ্ছা সেমাই তৈরি। সঞ্জু রায়ের রিপোর্ট। স্যাঁতস্যাঁতে মেঝে, দুর্গন্ধ আর চারিদিকে মাকড়সার জালের মধ্যেই পা দিয়ে তৈরি করা হচ্ছে লাচ্চার খামির। কাজ করতে করতেই শ্রমিকরা ছুটছেন টয়লেটেও। কারিগরদের গা বেয়ে পড়া ঘাম মিশে যাচ্ছে ময়দায়। এভাবেই তৈরি হচ্ছে মুখরোচক লাচ্চা সেমাই। জানতে চাইলে ছেলে ভোলানো বুঝ দিচ্ছেন কারিগর। আপনি যে বলতেছেন যে গ্লোভস পিন দেবো, এখানে যদি আমি গ্লোভস পিন দিই তাহলে আপনার এই পর্যন্ত তো আমার গ্লোভস থাকবে, এখানে তো আর তো গ্লোভস তো থাকবে না। আপনি একটা পরিশ্রমের ভিতরে আসেন, এই জায়গাতে আপনি পরিশ্রম করলে আপনি যে কোনো পরিশ্রমই করেন না কেন আপনার ঘাম দাঁড়াবেই। ফিশিং দেওয়া বল বানাই, সেটা ওই জায়গা হাত দেওয়ার সমান করে সেটা আমাদের বল দেয়, সেটা আমরা ভোটর দেয়। বগুড়ার কাহালু উপজেলার শেখাহার এলাকার ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানাটির চিত্র এটি, যেখানে টয়লেটের পাশেই রাখা হয়েছে সেমাই তৈরির সরঞ্জাম। হাতের গ্লোভস তো দূরের কথা, নেই স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই। বাজারে রঙিন মোড়কে চটকদার বিজ্ঞাপনে এসব সেমাই যাচ্ছে আপনার আমার পেটে। এসব কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও বদলায় না কারখানার চিত্র। আমরা আজকে এই যৌথ অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার, ক্যাব এবং আমাদের যে র্যাব বাহিনী এবং পুলিশ বাহিনী আছে, আমরা একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমরা একটি যে সেমাই কারখানাতে এসেছি তাতে যেটা দেখতে পাচ্ছি যে একেবারেই অস্বাস্থ্যকর যে পরিবেশ, এবং তার থেকেও যদি বেশি কিছু থাকে তাহলে সেটি। রমজান মাসে আমাদের মূল্য বেড়ে যায়, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধু কার্যক্রম বাড়িয়ে দেয়। দেশ টিভির ক্যামেরায় প্রায় একই রকম চিত্র ধরা পড়ে বগুড়ার আরো কয়েকটি সেমাই কারখানায়। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানানোর এমন প্রক্রিয়া দেখে হতবাক ক্যাবের নেতৃবৃন্দরাও। যে বগুড়ার মানুষদেরকে যারা এই লাচ্চা সেমাইগুলো বানায়, এই কারিগরদেরকে বা কারখানার মালিকদেরকে চিন্তা করা উচিত যে আমরা আধুনিকভাবে বানাই না কেন, হাইজিন মেনটেন করে বানাই না কেন, তাহলে মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো হবে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তাদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ। এই মসজিদ নিয়ে আছে নানা রূপ কল্পকথা। জনশ্রুতি রয়েছে অলৌকিকভাবে এক রাতে নির্মিত হয়েছে মসজিদটি। মুঘল আমলের অপূর্ব কারুকাজময় এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। তবে বছরের পর বছর সংস্কারের অভাবে হারাতে বসেছে এই মসজিদের সৌন্দর্য ও জৌলুস। দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেওয়াল জুড়ে নিপুণ আলপনা, কারুকার্যময় শিল্পের ছোঁয়া আর পাথরের খোদাই বলে দেয় এটি মুঘল আমলের স্থাপত্যের এক অমূল্য নিদর্শন। প্রায় 400 বছরের পুরনো কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ এখনো টিকে আছে অতীত ঐতিহ্য নিয়ে। মসজিদটির মূল কাঠামোর মধ্যে সুদৃশ্য 5টি গম্বুজ, 3টি দরজা ও শতাধিক মানুষের নামাজের জন্য রয়েছে 3টি কাতারের ব্যবস্থা। স্থানীয়দের দাবি, ইরাকের শাহসুফি আদানি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আসেন মোগল আমলে। ঝাউদিয়া গ্রামে তিনিই নির্মাণ করেন এই মসজিদটি। এছাড়াও অলৌকিকভাবে এক রাতে মসজিদটি নির্মাণেরও জনশ্রুতি আছে। আমরা শুনেছি আমার বাবসার কাছে ওই মোগল সম্রাট আমার তৈরি, আবার কেউ বলে আছে 12 জন আলী আসছিল, তার ভিতরে একজন এখানে আছে, ওই সময় মসজিদ তৈরি। এটা পাথর এবং ছোট ছোট ইট, এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসে এই মসজিদটা তৈরি করার পরে তিনি এখানে ধর্ম প্রচার করে। ভিতরের নকশাটা বেশ মানান, ওই জন্য মানুষ বলে যে গাইবে। এক রাত্রি হয়েছে। এনার নাম সৈয়দ শাহসুফি আহমেদ আদার মিয়া। ইনি এই মসজিদের ইমাম ছিলেন এবং ইনি প্রতিষ্ঠিত করেন। সংস্কারের অভাবে ঐতিহ্যবাহী এই মসজিদটি হারাতে বসেছে তার জৌলুস। তাই দ্রুত মসজিদটি সংস্কারের দাবি স্থানীয়দের। বিভিন্ন জেলার মানুষ আসে মান্যত নিয়ে। তাদের ধারণায় এই মান্যত করলে মনের আশা বা নিয়াত পূর্ণ হয়। আমরা চাচ্ছি যে মসজিদের সম্মুখে অনেক জায়গাটা হলে মুসল্লিদের সুবিধা হয়, নামাজের দিক থেকে সুবিধা হয়, সব দিক থেকে সুবিধা হয়। সংস্কার করতে পারলে আরো ভালো হয়।
তবে প্রত্নতাত্ত্বিক বিভাগের নিষেধাজ্ঞার কারণে মসজিদটি সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মূল অবকাঠামো ঠিক রেখে সংস্কারটা করা হয়। এই ক্ষেত্রে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্পেশালাইজড টিম আছে। তো আমরা, আপনি যেহেতু বিষয়টা এনেছেন, আমরা অধিদপ্তরের সাথে যোগাযোগ করব। 1969 সালে মসজিদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত করা হয়। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। শান্তিনিকেতনের গাছে গাছে এসেছিল আমের মুকুল। গাছে গাছে আমের মঞ্জুরিকে বিশ্বকবি তুলনা করেছিলেন পূর্ণিমার চাঁদের সঙ্গে। ঠিক তাই রাজশাহীর চারদিকে আলো করে ফুটেছে তারা। বাতাস গন্ধে পাগল আর শোবার স্বপ্ন আঁকছে বাগানেদের চোখে। রিয়াজ আলীর ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। শীতের দীর্ঘ নিস্তব্ধতার পর প্রকৃতির বুক জুড়ে যেন নতুন এক সুর। বসন্তের হালকা হাওয়ায় গাছে গাছে জেগে উঠেছে আমের মুকুল। এই মুকুলই জানিয়ে দেয় সময় এসে গেছে ফলের রাজার আগমনের। ছোট ছোট হলুদ আবাব ফুলের গুচ্ছ যেন প্রকৃতির নীরব কবিতা। মুকুলের এই ঘ্রাণ ভরে তোলে পুরো আমবাগান। দেশের আমের রাজধানী বলে পরিচিত রাজশাহীতে এখন গাছে গাছে মুকুলের উৎসব। বাগানের প্রতিটি গাছ যেন নতুন এক আশার গল্প বলছে। মুকুলে যদি যে পরিমাণ আম দেখা যাচ্ছে, যদি আমরা পাই তাতে আমরা অনেক লাভবান হব। আমের পরিচর্যা ভালোই চলছে। আমের মুকুল অনেক, বাগানে অনেক মুকুল আছে। এই মুকুলেই কৃষকের স্বপ্ন, মুকুলেই লুকিয়ে থাকে বছরের পরিশ্রম আর ভবিষ্যতের আশা। তাই এখন কৃষকের চোখে একটাই স্বপ্ন, মুকুল যেন ঠিকঠাক থাকে আর বাগান ভরে ওঠে সোনালী ফসলে। সামনে এই 15-20টা দিন যদি কোনো বৃষ্টি না হয় তাহলে আমের জন্য। কৃষিবিদরা বলছেন এই স্বপ্নের পথ একেবারে সোজা নয়। ঝড়, বৃষ্টি কিংবা পোকামাকড় যে কোনো সময় আঘাত হানতে পারে মুকুলের উপর। আর আম অর্থনীতি বিকাশে সরকারি সহযোগিতার পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের বিভিন্ন কৃষকদের বিভিন্ন পরামর্শ থাকে। খরাতে সেচ দেওয়ার কথা বলা থাকে, বৃষ্টি হলে বৃষ্টির পরপরই কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করার কথা বলা থাকে। এবং আমাদের চাষিরা অনেক সচেতন আসলে আমের পরিচর্যার বিষয়। আমের অর্থনীতি ক্রমাগত বৈচিত্র্যকরণ হচ্ছে। ডোমেস্টিক লেভেলে আমের কনজাম্পশন বাড়ছে, সাথে সাথে আম রপ্তানিও হচ্ছে। আমাদের একটি পরামর্শ হচ্ছে যে সরকারকে এগিয়ে আসতে হবে। আজ যে মুকুল দুলছে বসন্তের হাওয়ায়, কয়েক মাস পর সেই মুকুলই রূপ নেবে রসালো আমে। তাই এখন আম বাগানে শুধু মুকুল নয়, ভেসে বেড়াচ্ছে কৃষকের স্বপ্ন। একটা ভালো মৌসুমের আশা, একটা ভালো ফলনের প্রত্যাশা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে বাতিল হয় বহু ফ্লাইট। এ অবস্থায় দুবাই, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে বিপাকে পড়েন পর্যটক সহ প্রবাসীরা। স্বল্প পরিসরে ফ্লাইট চালু হওয়ায় আতঙ্কের মধ্যেই নিজ নিজ দেশে ফিরে আসেন অনেকে। ফাতেমা তাসনিমের রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে এখন অস্থিরতা তুঙ্গে। পাল্টাপাল্টি হামলায় বহু মানুষ হতাহত হয়েছে, অনেকে বাধ্য হয়েছেন ঘরবাড়ি ছাড়তে। এমনকি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যে বসবাস করা প্রবাসী ও পর্যটকরা। দুবাই, কাতার, ওমান, বাহরাইনের মতো দেশে বসবাস করেন বিশ্বের বহু মানুষ। কেউ উন্নত জীবনযাপনের আশায়, কেউ বা রুটি রোজগারের জন্য এসব দেশকে বেছে নিয়েছেন। বিশেষ করে পর্যটকরা ভিড় করেন এসব দেশে। তবে যুদ্ধ পরিস্থিতিতে অনেকেই নিজ দেশে আপনজনদের কাছে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। বিমানবন্দরে দেখা যায় মানুষের মধ্যে আতঙ্ক। স্বল্প পরিসরে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশে চালু হয়েছে ফ্লাইট। এর মধ্যে অন্যতম দুবাইয়ে ফ্লাইট। দুবাই থেকে যুক্তরাষ্ট্র, চীন ও পর্তুগালে পৌঁছেছে প্রথম ফ্লাইট। পর্তুগালে পরিবারের সঙ্গে পুনর্মিলনে স্বস্তি প্রকাশ করেন অনেকেই। আবার নিউ ইয়র্কে পৌঁছে অনেকেই তুলে ধরেন যুদ্ধের সময় নিজের ভয়াবহ অভিজ্ঞতা। মাথার উপরে ক্ষেপণাস্ত্র দেখা ছিল সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। আমি মেরিনায় অবস্থান করছিলাম, তবে আবুধাবির দিকে ক্ষেপণাস্ত্র যেতে দেখেছি। সেখানে অনেক কিছু ধ্বংস হতে দেখেছি।
এদিকে ওমান বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। লাখ লাখ মানুষ আটকা পড়েছে দেশটিতে। ওমানের মাস্কাট থেকে চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগে বার্লিন এবং স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ ব্যবস্থায় 6টি ইউরোপীয় দেশের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইট। বৃহস্পতিবার ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুটি বেসামরিক বিমান। দেশে ফিরে আসায় ইসরায়েলিদের মধ্যে দেখা যায় আনন্দ। এদিকে কয়েক দফা ফ্লাইট বাতিলের পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকে থাকা ভারতীয়রা ফিরেছেন নিজ দেশে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।